আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। অবশেষে ফিলাডেলফি করিডোরে পরাজিত হলো নেতানিয়াহু। মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মারা হবে, উগ্র জঙ্গিবাদী বিজেপি নেতার হুমকিতে তোলপাড়। ইসরায়েলের সাবেক সেনা প্রধানের স্বীকারোক্তি, গাজা যুদ্ধে আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারিনি। ইউক্রেনের পদত্যাগের হিড়িক, 5 মন্ত্রীর পর এবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, বিপাকে জেলেনস্কি। বিক্ষোভের মাঝে ইসরায়েলের ড্রোন হামলা ইরাকের। ইসলামাবাদে সভা সমাবেশ নিষিদ্ধ করছে পাকিস্তান। বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে 30 কর্মকর্তার মৃত্যুদণ্ডের নির্দেশ দিল কিম জং উন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে ফিলাডেলফি করিডোরে পরাজিত হলো নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সঙ্গে মিশরের ফিলাডেলফি করিডোর থেকে সেনা সরাতে রাজি হয়েছে ইসরায়েল। এই সীমান্তে সেনারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘন্টা আগে কাতারি মধ্যস্থতাকারীদের এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি আলোচকরা। তারা বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইসরায়েলি সামরিক বাহিনী সেনাদের সরিয়ে নেবে। বুধবার এক প্রতিবেদন স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। মঙ্গলবার হিব্রু পত্রিকাগুলোর খবরে বলা হয়, সম্প্রতি ইসরায়েলি আলোচকরা মধ্যস্থতাকারীদের বলেছিলেন তারা এখনো যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ফিলাডেলফি করিডোর থেকে আইডিএফ সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাবটিকে সমর্থন করে, যদিও সেখানে অনির্দিষ্টকালের জন্য সামরিক সেনা মোতায়েন রাখতে দৃঢ় প্রতিজ্ঞ নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের প্রতিবেদন উল্লেখ করে টাইমস অফ ইসরায়েলকে একজন আরব কূটনীতিক বলেন, সোমবার নেতানিয়াহুর সংবাদ সম্মেলনের আগে কাতারি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে ফিলাডেলফি করিডোর নিয়ে তেহরানের অবস্থান জানাতে মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া জরুরি ভিত্তিতে দোহায় যান। আলোচনার সঙ্গে পরিচিত একটি সূত্র হারেজকে বলেছে, চূড়ান্ত মার্কিন প্রস্তাবে যুদ্ধবিরতির প্রথম ধাপে করিডোরে ইসরায়েলি সেনা কমিয়ে আনার আহ্বান জানানো হবে এবং দ্বিতীয় ধাপে সেনাদের প্রত্যাহার করা হবে। সোমবার সরাসরি প্রকাশিত একটি ভাষণে নেতানিয়াহু যুক্তি দিয়েছিলেন, 14 কিলোমিটার প্রসারিত সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের অনুমতি দেওয়া হলে গাজায় ও সীমান্তে আবারও অস্ত্র তৈরির সরঞ্জাম ও সুড়ঙ্গ খননের অস্ত্রগুলো পাচার করা হবে। এ সময় জিম্মিদের পাচার হওয়ার আশঙ্কা বেশি বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মসজিদে ঢুকে মুসলিমদের খুঁজে খুঁজে মারার হুমকি দিয়েছেন মোদির মুসলিম বিদ্বেষী দীক্ষায় দীক্ষিত উগ্র জঙ্গিবাদী বিজেপি বিধায়ক নীতিশ রানে। প্রকাশ্যে সমাবেশে দাঁড়িয়ে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এমন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে 2টি মামলা করেছেন আহমদনগর পুলিশ। একরকম বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নীতিশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় 260 কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তিভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য 2টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, ইসলাম এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত মাস থেকেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে আরেক হিন্দুত্ববাদী সন্ত্রাসী রামগিরি মহারাজ। এই নিয়ে রাজ্য জুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। শুক্রবার আহমেদনগরে জঙ্গিবাদী রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতিশ রানে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব, এটা মাথায় রেখো। এদিকে আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন, রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দলের মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেন, আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতিশ রানে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে মসজিদে ঢুকে এক এক করে মুসলিমদের মারবেন। প্রকাশ্য সভায় তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রের সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। এফআইআর এর ভিত্তিতে রানেকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া উচিত। এদিকে বিতর্কের জেরে নীতিশ রানের মন্তব্য দলের নয় দাবি করেছে বিজেপি। নীতিশ রানের কড়া সমালোচনা করেছেন দলের মুখপাত্র তুহিন সিনহা। সিনহা বলেন, দলে এই ধরনের মন্তব্যের কোনো স্থান নেই এবং কোনো রাজনীতিবিদদের কখনোই এই ধরনের মন্তব্য করা উচিত নয়।
ইসরায়েলের সাবেক সেনা প্রধানের স্বীকারোক্তি, গাজা যুদ্ধে আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারিনি। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভার সাবেক সদস্য গাদি আইসেনকোট স্বীকার করেছেন যে ইসরায়েল এখন পশ্চাদপসরণে রয়েছে। ইসরায়েলের সংসদ নেসেটের সদস্য এবং অবৈধ সরকারের সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকোট এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন ইসরায়েল গাজায় ঘোষিত যুদ্ধের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। পার্স টুডে অনুসারে আইসেনকোট এই সংবাদ সম্মেলনে শাসনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার কঠোর সমালোচনা করেছেন। গাতঞ্জ এই প্রসঙ্গে বলেছেন, নেতানিয়াহু তার নিজস্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যস্ত এবং দক্ষিণ ইসরায়েলের অধিবাসীদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তিনি চিন্তা করেন না। তিনি উদ্দেশ্যমূলকভাবে প্রথম চুক্তি সহ বন্দি বিনিময় চুক্তিগুলোকে জিম্মি করেছিলেন। নেতানিয়াহু কখনোই জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার বিষয়ে চিন্তিত নন এবং বরং তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার টিকে থাকার বিষয়ে বেশি উদ্বিগ্ন। নেতানিয়াহুর বিরোধীদের মতে গাজা যুদ্ধ বন্ধ এবং বন্দীদের বিনিময়ের লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তিনি এখনো প্রধান বাধা। সাম্প্রতিক দিনগুলোতে দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে নেতানিয়াহুর নীতির প্রতিবাদে ইহুদিবাদীরা বিক্ষোভ করছে। ইউক্রেনে পদত্যাগের হিড়িক, 5 মন্ত্রীর পর ইউক্রেনের এবার পদত্যাগ করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। বিপাকে জেলেনস্কি, বুধবার তিনি পদত্যাগ করেন। এর আগে মঙ্গলবার একদিনেই দেশটির 5 মন্ত্রী পদত্যাগ করেন। একই দিন দায়িত্ব থেকে সরে যান ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তাও। ইউক্রেনীয় পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচাক পররাষ্ট্রমন্ত্রী কুলেবার পদত্যাগপত্র ফেসবুকে পোস্ট করেছেন। ইউক্রেনের বাইরে বহির্বিশ্বে প্রেসিডেন্ট জেলেনস্কির পর দেশটির সবচেয়ে পরিচিত মুখ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী কুলেবা। আগামী দিনগুলোতে জেলেনস্কি সরকারের আরো মন্ত্রী পদত্যাগ করবেন এবং তাদের স্থানে নতুন মুখ আসবেন বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার যারা পদত্যাগ করেছেন তারা হলেন কৌশলগত শিল্পমন্ত্রী অস্ত্রপ্রধান আলেকজান্ডার কামিসিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউস্কা, পরিবেশ সুরক্ষা মন্ত্রী রুসলান স্ট্রিলাটস, উপপ্রধানমন্ত্রী এবং ইরেনা ভেরেশচুক। এছাড়া পদত্যাগ করেছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পদ তহবিলের প্রধান ভিটালি কোভাল। এর আগে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের মন্ত্রী পরিষদের কয়েক সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। এর উপর নতুন করে 6 মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে দেশটির মন্ত্রী পরিষদের 1/3 পদ খালি হয়ে গেছে, সূত্র রয়টার্স। বিক্ষোভের মাঝে ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে ইরাক। আল মায়াদিন টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের দ্য ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে যে তারা ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে। ইরান সমর্থিত এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব দিক থেকে একটি ড্রোন আসতে দেখেছে তাদের সেনারা, কিন্তু সফলভাবে ওই ড্রোনকে আটকে দেওয়া সম্ভব হয়েছে এবং এটি ইসরায়েলের ভূখণ্ড অতিক্রম করতে পারেনি। এর আগেও ইসরায়েলে হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। ইসরায়েলের বন্দর নগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়। ইলা নামের ওই শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত। এছাড়া গত জুনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালানো হয়। জুনের শুরুর দিকে এসব হামলা চালানো হয়। সে সময় সংগঠনটি জানায় যে তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করবে এবং ধ্বংস করে দেবে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন এবং হামাসের মিত্র হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ইয়েমেন, লেবানন এবং ইরান থেকেও বিভিন্ন সংগঠন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে হামলা চালাচ্ছে। আবার ইসরায়েলের দিক থেকে পাল্টা আক্রমণও চালানো হচ্ছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধের পরিকল্পনা করছে ক্ষমতাসীন শাহবাজ সরকার। এরই মধ্যে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। রাজধানী শহরটিতে আগামী সপ্তাহে সমাবেশের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। যদিও শাহবাজ সরকারের দাবি পিটিআইকে লক্ষ্য করে নয়, বরং মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিল উত্থাপন করা হয়েছে। পাকিস্তান জুড়ে বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে। তবে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের নেতা ইমরান খানের মুক্তির দাবিতে এই মুহূর্তে দেশটির বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে বিক্ষোভ সমাবেশ করছে পিটিআই সমর্থকরা। আগামী সপ্তাহে ইসলামাবাদেও সমাবেশের ডাক দিয়েছে দলটি।
ইমরানের দল যখন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে, ঠিক তখন রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধের পরিকল্পনা করছে ক্ষমতাসীন শাহবাজ সরকার। পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে পাকিস্তান মুসলিম লীগ নামাজের এক সাংসদ। ওই বিলে শহরটিতে যে কোনো সমাবেশ নিষিদ্ধের সরকারি কর্মকর্তাদের ক্ষমতা প্রদানেরও কথা বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পিটিআইকে সমাবেশের অনুমতি না দেওয়া হলে পাকিস্তানে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। যদিও শাহবাজ সরকার বলছে, ইমরানের দলকে টার্গেট করে তারা বিলটি প্রস্তাব করেনি, বরং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গেল মাসে পার্লামেন্টের সংরক্ষিত আসন ইস্যুতে ইমরানের দলের পক্ষে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত। তবে ওই মামলায় আদালত পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ করেননি। উত্তর কোরিয়ার সাম্প্রতিক বন্যা ও ভূমিধস নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দেশটির ৩০ জন কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়। বলা হয়, এই কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগও ছিল। গত মাসের শেষের দিকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বুধবার দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। দক্ষিণ কোরিয়ার চোসুন টিভি জানায়, সাম্প্রতিক বন্যার কারণে প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কিম জং উন। উত্তর কোরিয়ার এই দুর্যোগে প্রায় ১,০০০ মানুষ মারা যান বলে প্রতিবেদনে বলা হয়। যদিও মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করা হয়নি, উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে যে শাস্তি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ২০১৯ সাল থেকে চাগাং প্রদেশের প্রাদেশিক পার্টি কমিটির সেক্রেটারি কাং বং হুং একজন। তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে প্রতিবেদনে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অবশেষে ফিলাডেলফি করিডোরে পরাজিত হলো নেতানিয়াহু। মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মারা হবে, উগ্র জঙ্গিবাদী বিজেপি নেতার হুমকিতে তোলপাড়। ইসরায়েলের সাবেক সেনা প্রধানের স্বীকারোক্তি, গাজা যুদ্ধে আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারিনি। ইউক্রেনের পদত্যাগের হিড়িক, ৫ মন্ত্রীর পর এবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ, বিপাকে জেলেনস্কি। বিক্ষোভের মাঝে ইসরায়েলের ড্রোন হামলা ইরাকের। ইসলামাবাদে সভা সমাবেশ নিষিদ্ধ করছে পাকিস্তান। বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে ৩০ কর্মকর্তার মৃত্যুদণ্ডের নির্দেশ দিল কিম জং উন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।